ওই জেআরএফ তুমি যতক্ষণ না পেয়েছো তোমাকে ঘুমাতে দেয়নি। পাখির চোখ করেছিলাম স্যার, পুরো পাখির চোখ। আমি বিশেষ করে যেটা দেখতাম বিএসআই এমনভাবে তৈরি করেছে মনে হচ্ছে পুরো বইটাকে একটা 10 পেজ 20 পেজের মুঠোর মধ্যে এনেছে। এটা খুব ভালো লাগতো আমাকে। একদিন আগে আমি আর পড়তাম না, আর ভালো লাগতো না, বলে যা যাবে পরীক্ষা, কেন রাত জেগে কোনো লাভ নেই, ঠিক সারা বছর পড়তে, যেটা আমরা বলি। আমি একদিন আগে ছেড়ে দিতাম, সেদিন একটু খাওয়া দাওয়া করতাম, রিল্যাক্সে থাকতাম। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই টপার স্টকে আরও একবার তোমাদের সকলকে স্বাগত। আজকে টপার স্টকে আমাদের সঙ্গে আছে সদ্য প্রকাশিত এনটিএনের ডিসেম্বর 2024 বাংলা বিভাগ থেকে জেআরএফ পাওয়া সাইরুল আলী মোল্লা। তো সাইরুলকে প্রথমেই আমাদের টপার স্টকে স্বাগত জানাচ্ছি। সাইরুল, জেআরএফ পাওয়ার পর কেমন লাগছে? জেআরএফ পাওয়ারটা স্যার একটা স্বপ্ন ছিল জীবনে, অনেক বড় হওয়ার স্বপ্ন। বারবার ব্যর্থ হয়েছি, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 3-4 বার ব্যর্থ। মনে একটা কোথাও খামতি থেকে যায় যে 3টে শব্দ কখনো আসবে না। নেট পাস করলাম, সেট হলো, কিন্তু জেআরএফটা হচ্ছে না। জেআরএফটা একটা বিগ গোল ফিউচারে। জেআরএফটা মানে একটা ঘুমকে হারাম করে দিয়েছে। অন্যরকম একটা ইমোশন আসতো, সবাই পেয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না। অল ইন্ডিয়া একটা ন্যাশনাল ফেলোশিপের অ্যাওয়ার্ড, একটা মনকে অন্যরকম ভাবাতো। এর পিছনে অবদানটা ছিল বিএসআই। আমি পেড ব্যাচের ছাত্র ছিলাম, সেখান থেকে ফার্স্ট অ্যাডমিশান নিই, অ্যাডমিশান থেকে পড়াশুনো করলাম, তারপরে রিঅ্যাডমিশান ফের নিই। তা বিএসআই আমাকে খুব হেল্প করেছে এবং এর পিছনে থাকার জন্য স্যার অমিত স্যার খুব আমাকে সাহায্য করেছিল এবং অমিত স্যারকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি যদি না হেল্প করতেন, আমার যেভাবে ইকোনমিক কন্ডিশান ছিল, আপনাকে ফোনও করেছিলাম, আপনি অনেকটাই সাপোর্ট করেছিলেন। তবে বারবার ব্যর্থ হওয়ার পরে আজ 3 বছর পর ওই 3টে শব্দকে আমার ঘুমোতে দেয়নি। 3 বছর পর আবার ফের সেই বিএসআই আমি ফিরে এসেছি স্যারের সামনে। অনেক খুশি লাগছে, অনেক আনন্দ লাগছে। আজ ভাবছি যে পৃথিবী জয় করে ফিরেছি। এমন একটা ন্যাশনাল ফেলোশিপ অ্যাওয়ার্ড নিউ দিল্লি ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছে। বেশ, আমারও খুব খুব আনন্দ হচ্ছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে সাইরুলের কথাগুলো শুনে। আমরা বারবার বলতাম যে স্বপ্ন তো সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেবে না। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখি সেটা আসলে স্বপ্ন নয়। স্বপ্ন তখনই আমরা বলতে পারবো যেটা তোমাকে ঘুমোতে দেবে না যতক্ষণ না তুমি পৌঁছতে পারছো। সে কারণেই আমাদের প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালের প্রথমে ঠাকুরমা স্বামীজির ছবি দিয়ে আমরা একটা কোটেশন খুব ব্যবহার করি, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছতে পারছো ততক্ষণ তুমি থেমো না। এবং সাইরুলের সঙ্গে কথা বলতে গিয়ে আমি জানতে পারি যে সেই মেটেরিয়ালের ছবিটাকে ও কেটে নিজের ঘরে মাথার কাছে রেখে দিয়েছে, যাতে প্রতিদিন প্রতিনিয়ত ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার আগে এই কথাটা তার মনে থাকে। সাইরুল, যদি এই ঘটনাটা একটু বলো। আমি যখন বিএসআই মেটেরিয়ালটা পাই হাতে, দেখলাম খুব একটা অপূর্ব স্বামী বিবেকানন্দর সেই উক্তি মনে পড়ে এবং সেই ছবিটা দেখে আমি ওখান থেকে কাটি, ব্লেড দিয়ে কেটে আমার দেওয়ালের ঠিক মাঝখানে ঘুমের মাথার ধারে ওখানে রাখতাম। প্রতিদিন একবার করে দেখতাম, জাগো ওঠো, লক্ষ্য পৌঁছানো না পর্যন্ত থেমো না। আমাকে অস্থির করে দিত এই শব্দটা। কি মানুষ চেষ্টা করলে সব পারে, পৃথিবীকে বদলে দিতে পারে একমাত্র শিক্ষা দিয়ে, সব কিছুকে হাসিল করে নিতে পারে। বারবার ব্যর্থ হয়েছি। আমি ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসের ছাত্র, ওখান থেকে 20 সালে মাস্টার ডিগ্রি কমপ্লিট করি। তারপরে আইআর ডিপার্টমেন্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাই। সেখান থেকে পাশ করার পর সেট পাশ করলাম। সেট পাশ করার পরে নেট হলো, কিন্তু জেআরএফটা হচ্ছে না। বারবার ব্যর্থ। আমি যেন কোথাও হারিয়ে যাচ্ছি, সবাই আমার থেকে আগিয়ে যাচ্ছে। এই 3টে শব্দ আমাকে ঘুমাতে দেয়নি। মনে হচ্ছে যেন কাল্পনিকের মতো। আমি কি পাবো না, আমার পিছনে যারা ছিল তারা আমাকে আগিয়ে যাচ্ছে অনেকে। তারপরে প্রচুর চেষ্টা, কঠোর পরিশ্রম, যা পুরো পৃথিবীকে বদলে দেয়। আমি এটা বিশ্বাস করি, ভাগ্য বলে কিছু নেই। চেষ্টা, কঠোর পরিশ্রম করলে পুরো পৃথিবীর সব কিছু বদলে দেওয়া যায়। তাই সেই 3টে শব্দ, জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ, ন্যাশনাল ফেলোশিপ অ্যাওয়ার্ড দিল্লি থেকে আমি পেলাম। আচ্ছা, যখন কথা শুনেই বুঝতে পারছি যে গত 4টে বছর 20 থেকে 24, আজকে 25 সাল, প্রায় 5 বছর ধরা যেতে পারে, ওই জেআরএফ তুমি যতক্ষণ না পেয়েছো তোমাকে ঘুমাতে দেয়নি। পাখির চোখ করেছিলাম স্যার, পুরো পাখির চোখ, যতক্ষণ না হচ্ছে। এবারে যে মুহূর্তে তুমি ফোনে ক্লিক করে দেখলে তোমার জেআরএফ হয়েছিল, সেই স্যার আমি বিশ্বাস করতে পারছি না স্যার। ওই 3টে শব্দ সত্যি কি আমাকে এনটিএ দিয়েছে, না আমি ভুল আইডি লগ ইন করলাম? সত্যি কি সার্চ করলাম কি ভুল? আমি বারবার দেখেছিলাম, সত্যি কি ভুল? আমি প্রচণ্ড কেঁদেছিলাম। রাত 11:30 না 10টা এরকম রেজাল্টটা দিয়েছিল। আমি জানি না, তখন আমাকে অনেকে ফোন করেছিল, আমার প্রফেসর, আমার আরও বন্ধুবান্ধব, সহপাঠীরা। কিন্তু আমি
সেদিনকে 9টায় শুয়ে পড়েছিলাম, ঠিক ভোর 4:30টায় উঠে দেখি রেজাল্টটা আমার ওই এনটি এর ওখানে নামটা উঠে আছে, 3টে শব্দ। ওইটা দেখে পুরো আমি আত্মহারা, আমি অনেক কান্নাকাটি করেছিলাম যেভাবে কীভাবে সফলতা আসে, মানে বারবার চেষ্টা করলে মানুষ পারে, বারবার ব্যর্থ, একবার নয়, দুবার নয়, 3বার 4বার। তবে চেষ্টা করেছিলাম ভারতের সেরা সেরা জায়গা থেকে ডিগ্রি অর্জন করব। আশা করি স্যারের অনেক সহযোগিতা এবং বিএসের অবদান খুবই গুরুত্বপূর্ণ আর ভেরি খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ঠিক নেট এক্সাম 1 উইক আগে আমি যেটা করেছিলাম, প্রচুর স্মার্ট ওয়ার্ক করেছিলাম। মানে যে পরিচ্ছেদগুলো বারবার এনটিএ গুলিয়ে দিত, সিকোয়েন্স মেনটেন করো, এভাবে এবারে কীভাবে হয় এটা? দাঁড়ি কমা পূর্ণচ্ছেদকে মানুষকে সম্ভব? কম্পিউটারে যদি বসানো যায়, মানুষ কি কম্পিউটার তো একটা আনতে সেটা মানে অনেকটা সময় লেগে যাবে রিকল করতে, মানুষ তো তুচ্ছ একটা ব্যাপার, কিন্তু মানুষ পারে, আমি জানি এটা। চেষ্টা করলে বারবার কখনো সে ব্যর্থ হয় না, বারবার চেষ্টা। পাড়া প্রতিবেশী অনেকে অনেক কিছু বলবে, যতক্ষণ না সাকসেস হাতের মুঠোয় আসছে মানে কারুর দিকে তাকানো যাবে না, পুরো পৃথিবীকে বদলে দিতে হবে, একদম পৃথিবীটাকে পুরো ভুলে যেতে হবে, অন্ধকার 4 দেওয়ালের ঘরের মধ্যে বসতে হবে। পড়াশুনো অনলি মাই স্টাডি। একদম, মানে সাধনা, যেটাকে আমি সবসময় তোমাদের বলতাম অনলাইন ক্লাসে, যে পড়াশুনো একটা সাধনার জিনিস। কে কি বলল, কি হলো, সমস্তটাই তুচ্ছ। তুমি ভাবো তোমার লক্ষ্যটা কি, তোমাকে কি হতে হবে। আর এই সমাজ শুধু নেগেটিভিটির অন্ধকারেই থাকবে, একদম। তারা কখনোই তোমাকে পজিটিভ রাস্তা দেখাবে না, বরং 4টে নেগেটিভ কথাবার্তা বলে তোমার লক্ষ্যটাকে ভাঙার চেষ্টা করবে। তাই কে কি বললো কুছ পরোয়া নেই, কোনো কিছুর দিকে তাকালে হবে না, নিজের লক্ষ্যে এগিয়ে চলতে হবে। তবে স্যার আমি 4 বছর যেভাবে দেখেছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে, বিভিন্ন বড় বড় প্রফেসরের সঙ্গে ওঠা বসা করলাম, দেখলাম পড়াশুনোটাকে অন্য ওয়েতে করতে হবে, আমার অন্যভাবে একটা অন্য লেভেলের। এখন যে সোশ্যাল মিডিয়া কিংবা ডিজিটাল যুগ হয়েছে আমি জানি, কিন্তু আমি এটাকে অ্যাভয়েড করতাম। আমি সে হয়ে যেতাম প্রাচীন গ্রন্থের কীট, কুটকুট করে কাটতাম, মানে বর্তমান যুগের প্রতি উদাসীন। মানে আমার নিজের কাজটা যতক্ষণ না সাকসেস হচ্ছে, ওই 3টে শব্দ আমি কখনো থামিনি, যতক্ষণ না সাকসেস হচ্ছে ওকে আমি ছাড়বো না। পুরো পৃথিবীকে বদলে দেওয়ার মতো পড়াশোনা করতে হবে, এমনভাবে করতে হবে সাকসেস মাস্ট বি, অবশ্যই। কখন কি রেজাল্ট আসলো এগুলো দেখলে হবে না, মূল হোল্ড ফোকাস অনলি মাই স্টাডি, হায়ার স্টাডি। বেশ, আচ্ছা, এই যে তোমার স্টাডি, আমরা জানি নেটের সিলেবাস একটা বিশাল বড় সিলেবাস, মানে সমুদ্র বললেও কম বলা হবে, মহাসমুদ্র, তাতে তথ্য ভর্তি, তো সব কিছু মনে রাখা যাচ্ছে না। এটা খুব বাজে পরিস্থিতি। যারা বাংলা নিয়ে নেট সেটকে টার্গেট করছে তারা অন্তত আমার কথার সঙ্গে রিলেট করতে পারবে। তো তুমি এই পুরো সমুদ্রের মধ্যে বিএসএসএ স্টাডি মেটেরিয়াল তোমাকে কিভাবে হেল্প করেছিল যদি একটু বলো। স্যার বিএসএ মেটেরিয়াল 3 বছর আগে আমার কাছে থাকে, 3 বছর আগে আমি এখানে অ্যাডমিশান নিয়েছিলাম। তা বিএসএ মেটেরিয়াল এমন একটা জিনিস ছিল, অল ওভার সিলেবাস তুমি কমপ্লিট করছো, কিন্তু অনেকে সবার দ্বারা সম্ভব নয়, বিশেষ করে মিডিল পিরিয়ডটা নট পসিবল। তো আমি দেখতাম কিভাবে মুঠোর মধ্যে আনা যায়। একটা ইউজিসি অল ওভার ইন্ডিয়াতে একটা এক্সাম, মানে বৃহত্তর সামুদ্রিকের মতো সিলেবাস, সেটাকে আমরা বিশেষ করে বিএসআই মেটেরিয়াল, এটা আমরা আস্তে আস্তে দেখতাম। আমি বিশেষ করে যেটা দেখতাম, বিএসআই এমনভাবে তৈরি করেছে মনে হচ্ছে পুরো বইটাকে একটা 10 পেজ 20 পেজের মুঠোর মধ্যে এনেছে। এটা খুব ভালো লাগতো আমাকে। আমি পরিচ্ছেদগুলো মনে রাখতে পারতাম না, আর্টিকেলের কিংবা নোবেলের যেগুলো শর্ট স্টোরিগুলো এমনভাবে মানে গুছিয়ে লেখানো, মানে একবার পড়লে মাথায় পুরো গিঁথে যায়, সেইভাবে আমি স্টাডি করেছিলাম। তা ঠিক পরীক্ষার 1 সপ্তাহ আগে এইরকমভাবে মানে আমি বিএসএ মেটেরিয়ালগুলো বার এক জিনিস মনে হচ্ছে 100 বার 200 বার দেখলে ভালো হয়। তখন আর টেক্সট পড়তাম না, শুধু বিএসএর মেটেরিয়াল স্যার, শুধু বিএসএর মেটেরিয়াল, শুধু দেখতাম এরপরে এটা কোনটা হবে। আর ঠিক পরীক্ষার 1 দিন আগে আমি আর পড়তাম না, আর ভালো লাগতো না, বলি যা যাবে পরীক্ষা, কেন রাত জেগে কোনো লাভ নেই, ঠিক সারা বছর পড়তে, যেটা আমরা বলি। আমি 1 দিন আগে ছেড়ে দিতাম, সেদিন একটু খাওয়া দাওয়া করতাম, রিল্যাক্সে থাকতাম, শুয়ে থাকতাম এই। আচ্ছা, এবছর পরীক্ষা দেওয়ার পর আশা করেছিলে জেআরএফ হবে? আশা করেছিলাম স্যার, কিন্তু প্রশ্নটা কিন্তু ইজি এসেছিল। আমি ভেবেছিলাম কাট আপটা হাই, এবারও কাট আপটা হাইও এসছে, কিন্তু যে যদি মানে জেনুইন স্টুডেন্ট হয় সে বুঝতে পারবে মানে তার রেজাল্টটা কেমন আসতে পারে। একটা হাইপোথিসিস অনুমান করে রেজাল্টে ভিত্তি হয় না স্যার। বেশ, আচ্ছা, এবার আমি তোমাকে যা জিজ্ঞাসা করি, যে স্বপ্ন তোমাকে মানে ঘুমাতে দেয়নি,
হ্যাঁ স্যার, এটা একদম 3 বছর ঘুমাতে দেয়নি আমাকে, ঘুমাতে দেয়নি। তোমার পড়াশুনোর স্ট্র্যাটেজি ঠিক কী ছিল, সারাদিনে কতক্ষণ পড়তে এবং কিভাবে পড়তে, যদি একটু শেয়ার করো যারা আগামী দিনে নেট বা জেআরএফকে টার্গেট করছে তাদের উদ্দেশ্যে। স্যার আমি ওই রকম মোটিভেশন কথাগুলো শুনতাম, বারবার ভালো লাগতো না যখন বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি, কিন্তু না, তাকে শুনতে হবে, তার ওয়েগুলো দেখতে হবে কীভাবে করেছে, অন্তত একটু শুনতে হবে, না তো সাকসেস পাবে না, মানে গুরু না ধরলে কিছু হবে না, এটা মাস্ট। আচ্ছা, গুরু হিসাবে বিএসএসসিআই কতটা ঠিকঠাক? আমার মনে হলো বিএসআই এই মানে 2025-এ দাঁড়িয়ে এনটিএ ইউজিসি যেমন কোশ্চেন করছে, এদের কোশ্চেন প্যাটার্ন মানে কেমনটা হাই লেভেল করছে, বিএসআই কিন্তু সেটা ফলো করে যাচ্ছে অল ওভার। বিএসআই এর মধ্যে প্রচুর একটা অবদান আছে। বিএসআই এতটাই মানে ফ্যাকাল্টি, বিশেষ করে অমিত স্যার, আরও যা প্রফেসরগুলো আছে, খুব মানে একটা অন্যরকমভাবে বোঝানোর যা ওয়েটা আমার খুব ভালো লাগে, মানে একটা অন্যরকম একটা ফিলিংস আনে। বেশ, যারা আগামী দিনে নেট পরীক্ষা বা নেটের স্বপ্ন দেখছে, জেআরএফের স্বপ্ন দেখছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, তুমি কি বলবে যে কিভাবে পড়াশুনো করতে হবে আর কতক্ষণ পড়াশুনো করতে হবে, সেই বিষয়ে তোমার অভিমত একটু জানাও। স্যার আমি জানি না কে বিশ্বাস করবে, আমি ঘরের মধ্যে 1 বছর 2 বছর এরকম কাটিয়েছি। পড়াশুনো করতাম প্রথমে 8 ঘন্টা 10 ঘন্টা, হচ্ছে না 12 ঘন্টা, লাস্ট আমি 16 ঘন্টা পড়েছিলাম। তাই এক দিনে 2-3টে করে আমি নোবেল শেষ করে দিয়েছিলাম। কেউ বিশ্বাস করবে কি আমি জানি না, আমি যদি ব্যর্থ থাকতাম কেউ শুনতো না। আজকে আমি সফলতা, সবাই আমার কথা শুনবে আমি জানি, এটুকু আমি বিশ্বাস করি। এটাই আসল কথা, মানুষ যখন ব্যর্থ থাকে তাকে কেউ শুনে না, ঠিক আছে? ওই যে বলে, তুমি যখন সফল হবে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর যখন তুমি ব্যর্থ থাকবে তখন তোমার সুট বুটটাও অট্টহাসির, আর কিচ্ছু হবে না, অট্টহাসির খোরাকি হয়ে থাকবে। তো আজকে তুমি সফল, আজকে সবাই তোমাকে শুনতে চায়। তো সেই জন্যই আমি বলছি যে জেআরএফের জন্যে ঠিক কিভাবে পড়া উচিত, তোমার কি মনে হয়? শুধু টেক্সট বই, নাকি টেক্সট বুকের সঙ্গে স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট কতটা জরুরি, ক্লাস কতটা জরুরি, আমাদের মতো প্রতিষ্ঠানের কতটা প্রয়োজন আছে, সব কিছু নিয়ে যদি একটা ওভারঅল একটু বলো। স্যার এটা বলা যায় যে ওভারঅল যদি বলতে যায়, এখনকার যে টেকনিকে যে কোশ্চেনগুলো করছে এনটিএ কিংবা ইউজিসি, এটাকে অন্য ওয়েতে দেখতে হবে। শুধু টেক্সট পড়লে কিন্তু হবে না, তার সঙ্গে লাগবে মানে হাই লেভেলের ফ্যাকাল্টি, প্রফেসরগুলো, সেগুলো শুনতে হবে ক্লাসগুলো, শুধু পড়ে গেলে তো হবে না। কোথাও গিয়ে আমাদের মতো প্রতিষ্ঠানকে প্রয়োজন আছে, তোমার কি মনে হয়? আমি ওরকম একা পড়তাম, কিন্তু কোথাও গিয়ে যেন মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে, 2টো প্রশ্ন 3টে প্রশ্ন, কিন্তু ওই 2টো প্রশ্ন 3টে প্রশ্নকে করলে হবে না, চোখ পুরো একদম ফার্স্ট র্যাঙ্কে করতে হবে। হার্ডলি হয়তো 35-30টা হয়তো আমাদের সাবজেক্টে জেআরএফ দেওয়া অল ওভার ইন্ডিয়াতে, তা সেই জন্য ওই একটুর জন্য বেঁধে যাচ্ছে, ওইটা দেখলে হবে না, পুরো অল ওভার তোমাকে পুরো সাবজেক্টটাকে পুরো কোর নলেজ অ্যাচিভমেন্ট করতে হবে। তার জন্য মাস্ট বি কোচিং লাগবে, মানে কী লেভেলের পড়াশুনো হচ্ছে তাদের পরামর্শ করতে হবে, প্রতিদিন ক্লাস করতে হবে, আর মাস্ট মক টেস্ট ছাড়া কোনো গতি নেই। কন্টিনিউয়াস আমি মক টেস্ট প্র্যাকটিস করতাম, আপনাদের যা ছিল এতে আমার যখন পোষাতো না, আবার মানে কেমন একটা হতো মনে, আর একটু প্র্যাকটিস করলে ভালো হতো। প্রায় 300-400 অল ওভার ভোর দিনে আমি প্র্যাকটিস করতাম। যখন পরীক্ষাটা 2 মাস কি 1.5 মাস এসে যাবে, তখন আস্তে আস্তে আমি থিওরি থেকে সরে যেতাম, নোটের দিকে চলে আসতাম, আর কন্টিনিউয়াস মক টেস্টকে আমি প্র্যাকটিস করতাম। আমাদের সঙ্গে তো আনলিমিটেড মক টেস্ট ছিল। হ্যাঁ স্যার, আপনারা আবার বছরের যে ফ্রি যে মক টেস্টটা দেন, আমার খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। ওই রকম প্রশ্নও দেখলে আমি প্রচণ্ড খুশি হতাম, মানে এনটিএর লেভেলের থেকেও আরও হাই। এখানে যদি কেউ 50% পায়, আমার ধারণা হয়ে যাবে, আমি যে লেভেলগুলো পরীক্ষা দিয়েছিলাম আপনাদের ওখানে, আমার র্যাঙ্কও এসেছিলো ভালো, কখন হয়তো 1ও হতে পারেনি, 5, 6, 2, 3 মোটামুটি 1 থেকে 5-এর মধ্যে। আমরা তো র্যাঙ্ক লিস্ট প্রকাশ করতাম, আমার খুব ভালো লাগতো, আমি ওয়েটে থাকতাম কখন এনটিএ বিএসআই এর মানে সেই নোটিফিকেশানটা আসবে, আমি দেখি আমার র্যাঙ্কটা কত, মানে একটা মনের মধ্যে একটা ইন্সপিরেশন যোগায়, একটা ভালো লাগে। মানে বিএসএসসি এর সিস্টেম কোথাও গিয়ে তোমাকে প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর একটা জায়গাতে নিয়ে গেছে, তাই তো? তাহলে আশা করি তোমরা যারা আজকের এই ভিডিওটা শুনছো বা দেখছো তারা বুঝতে পারছো যে ওর কথা অনুসারে যে শুধু সেলফ স্টাডি করে যাব, প্রত্যেকবার ওই 1টা 2টো 3টের প্রশ্নের জন্য হচ্ছে না মানে পরের বার হয়ে যাব, এই অপেক্ষায় যারা বসে আছো, প্লিজ বসে থেকে নিজের অমূল্য সময় নষ্ট করো না, বরং একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে যে কোনো প্রতিষ্ঠান, আমি বলছি না শুধু বিএসএসসিআইতেই পড়তে হবে, তোমরা নিজেরা যাচাই করে নাও, যেটা তোমার ভালো মনে হয়, যেটা তোমাকে ঠিক মনে হয় সেখানে ভর্তি হও, কিন্তু বারবার মনে রেখো নিজের কেরিয়ারের দায়িত্ব যার তার হাতে তুলে দিও না।
যে এই বিষয়ে এক্সপার্ট, যাদের কাছে এক্সপার্টাইজ আছে, পুরো টিম আছে এবং পুরো ফুল ফ্লেজের একটা আপগ্রেডেড সিস্টেম আছে। মক টেস্ট থেকে শুরু করে, ভিডিও লাইব্রেরি থেকে শুরু করে, মাইন্ড ম্যাপ থেকে শুরু করে, স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে, অধ্যাপিকাদের সান্নিধ্যে, সঠিক অধ্যাপিকাদের সান্নিধ্যে ক্লাস যা তোমাকে সাকসেস এনে দিতে পারবে। তাই একটা সিস্টেমেটিক ওয়েতে যদি পড়াশুনো করতে চাও তাহলে অবশ্যই বিএসএসসিআই এর হাত ধরতে পারো। এদের মতোই সফল হতে চাইলে তুমিও বিএসএসসিআই এর সঙ্গে তোমার জয়যাত্রা শুরু করতে পারো। আগামী বুধবার থেকেই আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। আজকের টপার স্টক এই পর্যন্ত। দেখা হবে আরও অনেক টপারদেরকে সঙ্গে নিয়ে, শুনবো তাদের প্রস্তুতির সব কিছু। ধন্যবাদ।